তাহলে আজকে আমরা আমাদের এসএসসির যে অনলাইন ক্লাস শুরু করছি নাকি? সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে, একজন আসছে, জয়েন করাই। সবাই আসুক আস্তে আস্তে। তো আজকে আমরা কারক বিভক্তি পড়ছিলাম। আজকে আমরা যে সূত্রটি পড়ব, যে সূত্রটি আমাদের জানা খুব প্রয়োজন, বিশেষ করে একটি ক্রিটিক্যাল জটিল সূত্র, অথচ জানলে কিন্তু সোজা, যেটা বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রেও প্রয়োজন, তোমাদের অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে কিনা অকথিতঞ্চ, এই সূত্রটি আছে। আমরা দ্বিতীয় বিভক্তির সন্দর্ভে যে কর্মকারক, মিউট করে দেন, কর্মকারক, সেই কর্মকারক আলোচনা করতে গিয়ে সূত্রকার পাণিনি এই সূত্রটি করেছেন। সূত্রটির নাম কি? অকথিতঞ্চ। সকলে নিশ্চয় শোনা আছে সূত্রটি? অকথিতঞ্চ, ঠিক। এখন এই সূত্রটি কি বলছে না, সূত্রটিতে দুটি পদ আছে, অকথিতং আর চ। এখন আমাদের খুব সোজা হয়ে বুঝতে হবে, এখানে অকথিত কারকের কথা বলা হচ্ছে। এর আগে যে আমরা দুটো কারক পড়েছি, সেটা হচ্ছে কিনা কর্তুর ঈপ্সিততম কর্ম, এর দ্বারা হচ্ছে একেবারে প্রধান কর্ম, আর একটা কিনা তথাযুক্তম চানিষ্ঠিতমের দ্বারা অনপ্সিত কর্ম। ঠিক আছে, অনিপ্সিত কর্ম আমরা পড়েছি। যেমন দুটো উদাহরণ কি না, রামঃ অন্নম খাদতি। এই যে রাম এখানে অন্ন মানে ভাত খাচ্ছে, খাওয়া গিয়ার ক্ষেত্রে রামের ঈপ্সিততম খাদন ক্রিয়া রামস্য ঈপ্সিততমম কিম, মানে প্রকৃত ইষ্টতম প্রধান খাওয়ার ইচ্ছে কি? ভাত। তাই এটা হচ্ছে, অন্যটা হচ্ছে এখানে কি না ঈপ্সিততম, বা একে বলা হচ্ছে ঈপ্সিততম কর্ম, সেই কর্ম নিয়ে দ্বিতীয়ার দ্বারা দ্বিতীয় বিভক্তি। আরেকটা কি না, গ্রামম গচ্ছন তৃণং স্পৃশতি। এখানে দেখো স্পৃশ ধাতু, স্পর্শনে, স্পর্শ করা, ছোঁয়া। রামঃ গ্রামম গচ্ছন, গ্রামে যেতে যেতে, তৃণং স্পৃশতি, এখানে যাওয়ার, রামঃ তৃণং স্পৃশতি, তৃণকে স্পর্শ করছে। এখানে স্পর্শ করার ক্ষেত্রে ক্রিয়া, কর্মটাকে তৃণ, তৃণকে স্পর্শ করছে। তাহলে রামঃ তৃণং স্পৃশতি, রামঃ গ্রামম গচ্ছতি, এই দুটো বাক্যকে একসাথে করে রাম গ্রামম গচ্ছন তৃণং স্পৃশতি এরকম রূপ হচ্ছে। তাহলে এখানে কি হলো, রামের প্রধান উদ্দেশ্য কি? গ্রামে যাওয়া। তাই গ্রামটা হচ্ছে এখানে কি না মুখ্য কর্ম, এবং গ্রামে যেতে যেতে তার পায়ে ঘাস ঠেকছে, এই ঘাসগুলো হচ্ছে অনিপ্সিত কর্ম, তৃণং স্পৃশতি। আমরা এই দুটো পড়েছি আগে, বিস্তারিত এখন যাব না। আজকের যে মুখ্য বিষয় অকথিতঞ্চ, অর্থাৎ অকথিত কর্ম। কোনো কারক, মানে বৃত্তিকার ভট্টাচার্য দীক্ষিত কি বলছেন না, অপাদানাদি বিশেষৈর অবিবক্ষিতম অবিবক্ষিতম কারকম কর্মসঙ্গম স্যাৎ। অপাদানাদি বিশেষ, কয়েকজন আসছে, তাকে জয়েন করে। আচ্ছা, সবাই কি স্পষ্ট কথা শুনতে পাচ্ছ? মানে কথা শোনা যাচ্ছে না, মানে বুঝতে পারছো না? সবার ঠিক আছে না? আচ্ছা, পিউ তোমার ওখানে ঠিকঠাক নেটওয়ার্ক নেই নাকি? হ্যাঁ, সেটা তোমাকে তো নেটওয়ার্কে যেতে হবে। সবাইকে আগে প্রথম দিনই ক্লাসে বলেছিলাম নেটওয়ার্কে যেতে হবে, অনলাইন ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, যেখানে তোমার নেটওয়ার্ক আছে সেই জায়গায় যাও, কারণ ইম্পর্টেন্ট সূত্র কতগুলো বিষয় আজকে আলোচনা করব। এখান থেকে আমরা বাচ্য পরিবর্তন, অনুবাদ, অশুদ্ধি সংশোধন, এগুলো সব আমরা কিন্তু এই সূত্র থেকে আসতে পারে, বিভিন্নভাবে আমরা সেগুলো আলোচনা করব। ঠিক, অকথিতঞ্চ, আজকে সূত্রের আলোচ্য বিষয় কি? অকথিতঞ্চ, অর্থাৎ অপাদান
আদি বিশেষই অপাদান প্রভৃতি যে কারক, কটি কারক? অপাদান সম্প্রদান করণাধার কর্মণাম কর্তৃ। আমাদের কারকের যে ক্রম সেটা কি বলি? অপাদান সম্প্রদান, অপাদান সম্প্রদান, করণ, আধার, কর্ম, কর্তা, এই ছটি হচ্ছে কারক। এই আদি শব্দের গ্রহণের দ্বারা আরো বিশেষ, অর্থাৎ যেখানে সম্বন্ধেরও বিবক্ষা হবে না সেখানেও কিন্তু সেই কারক বা সম্বন্ধের অবিবক্ষা হলে কর্মকারক হবে। এই কর্মকারককে গৌণ কর্ম বলা হচ্ছে। উদাহরণ দিয়ে ব্যাপারটা স্পষ্ট করবো। কি সেখানে বলা হচ্ছে মোট আমাদের এই ক্ষেত্রে 16খানা ধাতুর কথা মনে রাখতে হবে। আমি কিন্তু তোমাদের দিকে মাথায় রেখে এসএসসির কথা খুব সরলভাবে বলার চেষ্টা করছি। কি কি না, একটা কারিকা আছে, দুই হাজ পজদণ্ড রুধি প্রচ্ছি চিব্রু শ্বাস জীবন্ত মূষাম কর্মযুক্সত অখদিতম তথা সন্নিহিকিশবহম। এখানে কিন্তু এই 16খানা ধাতুর মধ্যে 12টা একসাথে বলা হলো। কি কি? দুহ ধাতু, ইয়াচ ধাতু, দুই হাজ, দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুদ, প্রচ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষ, এই 12খানা ধাতু। আর কি? নৃ, হি, কৃষ, বহ, এই 4টে ধাতু। তাহলে কি হচ্ছে? কর্মণা যুজ্যতে কর্মযুগ, কর্মযুগ, কর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ কি না, অপাদান দান প্রভৃতি কারকের অবিবক্ষা হলে প্রধান কর্মের সাথে যুক্ত যে কর্ম, প্রধান কর্মের সাথে যুক্ত যে অপাদান প্রভৃতি কারক তার অবিবক্ষা হলে এখানে কিন্তু গৌণ কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। এটাকেই বলা হচ্ছে অপতিত কর্ম। উদাহরণ দিলে বোঝা যাবে। না, একটা উদাহরণ কি? গোপালঃ গোপয় দুগ্ধি। গোপাল অর্থাৎ যে গরু চড়ায়, গরুকে পালন করে, তাকে বলা হয় কি? গোপাল। শোনা যাচ্ছে মোটামুটি? এবার শোনার চেষ্টা করো উদাহরণগুলো, উদাহরণ দিয়ে স্পষ্ট হবে। শোনা যাচ্ছে না বাসুদেব? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক। গোপালঃ গোপয় দুগ্ধি। তাহলে গোপালঃ মানে কি? গোপালঃ মানে হচ্ছে যিনি গরু পালন করেন, গো পালন করেন, গোপাল। গো মানে কি? গাভী থেকে, পয়ক মানে দুগ্ধ, দুগ্ধি মানে দহন করছেন। তাহলে গাভী থেকে গোপাল দুগ্ধকে দহন করছেন, এটা মূল বাক্য আছে। এখন এখানে দেখতে পাচ্ছি কি আমরা না, প্রধান কর্ম কোনটা এখানে? গোপালঃ পয়দুগ্ধি, গোপাল দুগ্ধকে দহন করছে, এটা হচ্ছে মূল বাক্য। এখানে প্রধান কর্ম কি না? পয়া। এই প্রধান কর্মের সাথে যুক্ত কারক কি না? প্রধান কর্ম কার সাথে যুক্ত? পয় কুতঃ মানে পয়, এই গরু, এই যে পয় মানে দুগ্ধ কোথায় আছে? গাভীতে, গাভী থেকে দহন করছে ধ্রুবম অপয় অপাদানের দ্বারা এখানে। তাহলে গো, গৌ শব্দের পঞ্চমীর একবচনে গো, তোমাদের কিন্তু শব্দরূপ আছে, মুখস্থ রাখতে হবে। গরু হইতে দগ্ধি, এখানে দুহ ধাতু আছে, দগ্ধি। তাহলে দুহ ধাতুর যোগে এখানে ওই যে গো, এই গাভীর অপাদানের যদি অবিবক্ষা করি তাহলে সেখানে কি হবে না, সেই অপাদান কারক আমি এখানে বিবক্ষা করছি না, অর্থাৎ আমি বলতে চাইছি না। তখন কি হবে? গোপালঃ গাং পয়দগ্ধি, এই উদাহরণটা দেওয়া আছে, গাং পয়দগ্ধি, গাং দগ্ধি। তাহলে কি হলো? সেই প্রধান কর্মের সঙ্গে যুক্ত যে অপাদান কারক, সেই অপাদান কারকের অবিবক্ষায় সেখানে কি হলো? এই প্রকৃত সূত্র অকথিত অঞ্চয়ের দ্বারা দুহ ধাতুর যোগে কি হলো? সেখানে কর্মকারক হলো। একে বলা হচ্ছে কি? গৌণ কর্ম। তাহলে গৌণ কর্ম কোনটা এই বাক্যের? মুখ্য কর্ম কোনটা? কোনটা গৌণ কর্ম? গোপালঃ গাং পয়ঃ দুগ্ধি। এখানে দুটো কর্ম কি কি? কে বলবে? হ্যাঁ, গৌটা তো পয় নয়, মানে হ্যাঁ গৌটা কর্ম হয়ে কি হয়েছে? গাং হয়েছে। হ্যাঁ, গাং অপাদান ছিল, তো গাংটা হচ্ছে একটা কর্ম, পয় একটা কর্ম। এর মধ্যে মুখ্য কর্ম কোনটা? প্রধান কর্ম কোনটা? পয়টা।
এটা কর্তুরীপ্সিততমম কর্ম, কর্তুরীপ্সিততমম কর্মের দ্বারা কর্মসংজ্ঞা হয়ে কর্মনিতি দেওয়া হয়েছে। আর গাংটা হচ্ছে কি না এই সূত্রের দ্বারা, অকথিতঞ্চ সূত্রের দ্বারা দুহ ধাতুর যোগে সেখানে কি হয়েছে, অপাদানের অবিবক্ষা হওয়ায় সেখানে কি হয়েছে, সেখানে অকথিতঞ্চ এই অকথিত গৌণ কর্ম কর্মসংজ্ঞা হয়েছে, কর্মণি দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি হয়েছে। ঠিক সেরকম দুই ইয়াচ ধাতু কি হচ্ছে না বলেহে বসুধাম ইয়াচতে, হরি বলেহে বসুধাম যাচতে, বলির কাছ থেকে পৃথিবী প্রার্থনা করছে, বলির কাছ থেকে পৃথিবী, সেই গল্প আমরা জানি যে বলির কাছ থেকে পৃথিবী চাইছে, তাহলে বলেহে বসুধাম যাচতে, বলির কাছ থেকে ইয়াচ ধাতুর যোগে, তাহলে কি হলো না যেহেতু ইয়াচ ধাতু আছে ওই 12খানা ধাতুর মধ্যে পড়ে যাচ্ছে, ওখানে প্রথমে দুহ ইয়াচ পচ দণ্ড রুধ আছে, তাহলে ইয়াচ ধাতু, তাহলে বলেহে বসুধাম যাচতে, বলিং বসুধাম যাচতে, ইয়াচ ধাতুর যোগে ওখানেও অপদানের অবিবক্ষা হয়, কি হলো এখানে কর্ম সংজ্ঞা হলো এবং কর্মণি দ্বিতীয় দ্বারা দ্বিতীয় বিভক্তি হলো, তাহলে কি হলো বলিং বসুধাম যাচতে। দুই হাজ দুই হ ইয়াচ পচ, পচ ধাতু পাকে, পচ পাকে ধাতু পাটে আছে, পাক করা রান্না করা, এই অর্থে কি হচ্ছে না তণ্ডুলানাম ওদনম পচতি, তণ্ডুলানাম দেবদত্ত, দেবদত্ত একজন ব্যক্তি, সে তণ্ডুলা, মূল বাক্য কি তণ্ডুলানাম ওদনম পচতি, তণ্ডুলের রূপান্তর কি, তণ্ডুল মানে চাল, চালেরই একটা বিশেষ অবস্থা রূপান্তর হচ্ছে ভাত ওদন, তাহলে কি হচ্ছে এখানে তণ্ডুলানাম ওদনম পচতি, তণ্ডুল চালগুলির ওদনম পচতি, ওদন চালগুলির থেকে ভাত মানে চাল মানে চালের সাথে এখানে ভাতের সম্বন্ধ, তণ্ডুলানাম ওদনম পচতি, তণ্ডুলের ভাত রান্না করছে মানে তণ্ডুলের ভাতে রূপান্তর করছে, এই অর্থ, তণ্ডুলকে ভাতে রূপান্তর করছে এই অর্থে। তাহলে এখানে কিছু ষষ্ঠী শেষে এর দ্বারা কিন্তু এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে, কিন্তু যেহেতু এখানে পজ ধাতু আছে তাই পজ ধাতুর জায়গায় যোগে এখানে ষষ্ঠী বা সম্বন্ধের অবিবক্ষা হওয়ায় কি হয়েছে এখানে তণ্ডুলান ওদনম পচতি, এখানে তণ্ডুলান কি হলো না গৌণকর্মে, গৌণকর্ম হলো সংজ্ঞা হলো অকথ্যঞ্চ সূত্রের দ্বারা, তারপরে কর্মণি দ্বিতীয় বিভক্তি হলো। তেমনি গর্গান শতম দণ্ডয়তি এর উদাহরণ আছে, গর্গেভ্য শতম দণ্ডয়তি, গর্গেভ্য মানে গর্গদেরকে, এখানে চতুর্থী সম্প্রদান কারকের অবিবক্ষা হয়ে কি হলো গর্গান শতম দণ্ডয়তি, গর্গদেরকে 100 দণ্ডদান করছে, ঠিক আছে। এরকম করে অনেক উদাহরণ আছে, রুদ, তারপরে চি ব্রু শ্বাস জি মন্থ মুসাম আমরা জানবো। এখন এই হলো, আর নৃহি কৃষ্বহম এর কয়েকটা উদাহরণ দেবো, কি না গোপালহ অজাম গ্রামে নয়তি, এটা মূল বাক্য, যিনি গোপাল গরু চড়ায় সে ছাগলকে গ্রামে নয়তি গ্রামে নিয়ে যাচ্ছে, নিধাতু নিয়ে যাচ্ছে, তাহলে কি হলো গ্রামে নয়তি, এখানে গ্রামে এর অধিকরণে অবিবক্ষা হয় কি হলো যেহেতু এখানে নিধাতু আছে, তাহলে গোপালহ অজাম গ্রামম নয়তি, এরকম করে গোপালহ গ্রাম অজাম গ্রামম হরতি, গোপালহ অজাম গ্রামম বহতি, গোপালহ অজাম গ্রামম কর্ষতি, সবকিছুই প্রাপণে নিয়ে যাওয়া এই অর্থে, বহতি বহন করে নিয়ে যাচ্ছে, কর্ষতি কর্ষণ করে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে এই অর্থ, ছাগলকে একেবারে গ্রামে নিয়ে যাচ্ছে, সব জায়গায় অধিকরণের অবিবক্ষা হয়ে কি হলো এখানে কর্ম সংজ্ঞা হলো অকথ্যঞ্চ সূত্রের দ্বারা। তাহলে আমরা এই 16খানা ধাতুর উদাহরণ আমরা দেখে নেব পেলাম। এখন এখানে মূলত দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে কি অর্থ নিবন্ধনে এয়ম সংজ্ঞা, এই সূত্রটির দ্বারা যে 16টি ধাতুর কথা বলা হয়েছে শুধু কি এই 16টি ধাতুর যোগেই
অপাদানাদি কারকের অবিবক্ষা হলে গৌণ কর্মসংজ্ঞা হবে, সেই কারকের কর্মসংজ্ঞা হবে এবং কর্মদ্বিতীয় হবে। তাহলে বলিং বসুদাম ভিক্ষাতে, বলিং বসুদাম ভিক্ষাতে, দেবদত্তা যজ্ঞদত্তম শতম চোরয়তি। এখানে এই যে চুর ধাতু, লুণ্ঠ ধাতু, লুণ্ঠতি, বা আচার্য মানবকম ধর্মম ভাষতে, আচার্য মানবকম ধর্মম ব্রুতে, ব্রুতে তো আছেই চিব্রু, আচার্য মানবকম ধর্মম ভাষতে কথয়তি বদতি, যে এই ধাতুগুলোর যুগেও তো দেখতে পাচ্ছি যে আচার্য মানবকায় ধর্মম বদতি, মানবক আচার্য, খুব সরলভাবে যে আচার্য রামায় বা বাসুদেবায় অহমাত্র আচার্য, আমি পড়াচ্ছি এখন। তাহলে আমি এখন এই শাস্ত্রম, ব্যাকরণ শাস্ত্রের কথা, তাহলে অহম আচার্য শাস্ত্রম, শাস্ত্রকে বাসুদেবায় বদামি, তাহলে বাসুদেবায় বদামি, অহম শাস্ত্রম বাসুদেবম বদামি। বাসুদেবম কি করে হলো? কারণ এখানে বদ ধাতুর কথা বলা নেই। বাসুদেবম ভাষাতে, বাসুদেবায় ভাষাতে, বাসুদেবের উদ্দেশ্যে বলছি, এখানে সম্প্রদানকারক হওয়া উচিত। এখানে কিভাবে ভাষাতে ভাসুদেবায় কথয়তি কি করে হলো? বা ওই যজ্ঞদত্তম শতম চোরয়তি, যজ্ঞদত্তাৎ শতম চোর, যজ্ঞদত্ত থেকে চোরয়তি হবে, এখানে কি করে হচ্ছে না? বলছে অর্থ নিবন্ধনে সংজ্ঞা। সোজা কথায় এই যে 16খানা ধাতু আছে, এই ধাতুগুলোর সমানার্থক ধাতু, ধাতু পাঠে দেখবে একই অর্থে অনেক ধাতু বলা আছে। যেমন ব্রু ধাতুর সমানার্থক কি? বদ ধাতু, ভাস ধাতু, কত ধাতু। তাহলে সেই একই অর্থের অন্য ধাতু হলেও কিন্তু সেই ধাতুর যোগে ওই কারকের অপাদানাদি তত্ত্বৎ কারকের অবিবক্ষা হলে সেই কারকের কর্মসংজ্ঞা হবে বর্তমান সূত্রের দ্বারা। তারই উদাহরণ হচ্ছে কি, যে নাকি আচার্য মানবকায় ধর্মম ব্রুতে, আচার্য মানবকম ধর্মম ব্রুতে, এই যে মানবকায় মানবকম ব্রু ধাতুর কথা বলা আছে, তেমনি আচার্য মানবকম ধর্মম ভাষতে, মানবকম ধর্মম কথয়তি, মানবকম ধর্মম বদতি, এখানেও কিন্তু হবে ব্রু ধাতু সমানার্থক বদ ধাতু, ভাস ধাতু, আর কি ধাতু? ভাস ধাতু। কি বিষয় বোঝা যাচ্ছে? আমার সামনে বসে আছো, বোঝা যাচ্ছে। কি বুঝছিস বল? ফোনটা অন্যদিকে, ফোনটা করলে উল্টে রাখতে। ক্লাস বলি পরে বলি বুঝতে পারছি না, উল্টে রাখ, দরকার নেই, ইম্পর্টেন্ট নয়, সিরিয়াস। বুঝতে পারছিস তো? কি বুঝলি বল একটু, পরের দিন পড়া দেবো কিন্তু। আমি বললাম কি না, এখানে এই যে দুহ, ইয়াচ, পজ, দণ্ড, রুধি, প্রুচ, প্রচ, চি, ব্রু, এই ব্রু ধাতুর কথা বলা হচ্ছে। তাহলে ব্রু ধাতুর যোগে সম্প্রদায়ের অবিবক্ষা হয়ে মানবকায় ধর্মম ব্রুতে, মানবকম ধর্মম ব্রুতে, মানবকম হওয়া উচিত, কিন্তু ব্রু ধাতুর যোগে হবে ব্রু ধাতুর সমানার্থক সূত্র অনুসারে এখানে 16টা ধাতু আছে, তাই তো? 16টা ধাতু আছে। তাহলে বাকি ধাতুগুলো কি করে হচ্ছে? 16খানা ধাতু মানে কি? 16খানা ধাতুর সমানার্থক আরো যে অজস্র ধাতু সেগুলোও হবে অর্থ নিবন্ধনায় সঙ্গে, এর দ্বারা এটাই বলছে। ওই অর্থে অন্য ধাতু হলেও হবে। যেমন ব্রু ধাতু মানে কি? ব্রুতে মানে কি? টু স্পিক, বলা। তেমনি ব্রু ধাতুর সমানার্থক ধাতু কি? বদতি, শুনোনি? বদতি। ব্রু ধাতুর সমানার্থক কি? ভাষতে, মানে ভাস ধাতু, ভাস বলা। কথয়তি মানে কি? কথা বলা। কি সবাই বুঝতে পারছো? বাকিরা কি করছে? ঘুমোচ্ছে? মমিতা আমি বললাম যে এখানে অর্থ নিবন্ধনে সংজ্ঞা মানে কি, যে এই সূত্রের দ্বারা শুধুমাত্র এই 16খানা ধাতুর যোগেই অপাদান কারকের জায়গায় কর্মকারক হবে এমন নয়। অপাদান কারকের অবিবক্ষা হলে ওই 16খানা ধাতুর সমানার্থক ধাতু যোগ থাকলেও হবে। যেমন আমি উদাহরণ দিলাম যে কিনা মূল বাক্য মানবকায় ধর্মম ব্রুতে, মানবকম ধর্মম ব্রুতে,
মানবকায় ধর্মম ভাষতে মানবকম ধর্মম ভাষতে, মানবকায় ধর্মম বদতি মানবকম ধর্মম বদতি, মানবকায় ধর্মম কথয়তি মানবকম ধর্মম কথয়তি। এখানে দেখো ভ্রু ধাতুর সমানার্থক কি ধাতু পেলাম? ভাস ধাতু, ওয়াদ ধাতু, পদ ধাতু। সেগুলোর যোগও কিন্তু এখানে কি হলো? সম্প্রদানের অবিবক্ষা হয় কর্মকারক হলো। কি বোঝা গেছে এবার? স্পষ্ট, খুব সরলভাবে বোঝো। বুঝতে পেরেছ? ঠিক। আরেকটা বিষয় কি না, বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু জানতে হবে। এই যেখানে কারিকাটা আছে না, যে দুই হয় পজদণ্ড, এখানে দেখো প্রথম পাটে কি বলে? 12 ধাতু। কি কি? দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মুষ, 12 ধাতু। আর আলাদা করে নি, হি, কৃষ, বহ, 4টে ধাতু। এই কেন আলাদা করে বলা হলো? এটা তাৎপর্য কি? যে কারিকা এরকম করে আলাদা করে বলার দ্বারা এটাই আমাদেরকে জানতে হবে যে কি না, দুই হাদেহে কর্মণি প্রধানে নিহিত কৃষ্ণহম, দুই হাদে গৌণ কর্মণি প্রধানে নিহিত কৃষ্ণহম। এর মানেটা কি না, আমরা যখন বাচ্য পরিবর্তন করব, মানে কর্মবাচ্যে হবে এই বাক্যগুলো। যেমন ধরো কি না, গোপালহ গাং পয়ো দগ্ধি, এটা কোন বাচ্চা আছে? কোন বাচ্চ এটা? সবাই বলো। কর্তৃবাচ্য। দগ্ধি কে দহন করছে? গোপালহ দগ্ধি, গোপালহ দহন করছে। গাং পয়া, দুটো কর্ম। তাহলে বাক্যের স্ট্রাকচারটা বুঝতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। গোপালহ অত্র কর্তা, দগ্ধি অত্র ক্রিয়া। কর্তৃবাচ্যে বর্তমানে লট করে এখানে কি হচ্ছে? কর্তৃবাচ্যে কি হচ্ছে? গোপালহ দগ্ধি, গাং পয়া, দুটো কর্ম আছে। পয়টা হচ্ছে মুখ্য কর্তা আর গাং হচ্ছে গৌণ কর্তা। এই বাক্যের স্ট্রাকচার। আর কি? গোপালহ অজাং গ্রামং নয়তি, এই বাক্যের মধ্যেও কি কে নিয়ে যাচ্ছে? গোপালহ নয়তি, এটাও কর্তৃবাচ্যে দুটো কর্ম। কি কি? অজাং, গ্রামম, দুটো কর্ম। এখানে মুখ্য কর্ম কোনটা? অজামটা। গৌণ কর্ম কোনটা? গ্রামেটা থেকে গ্রামম হয়েছে, গ্রামমটা গৌণ কর্ম। তাহলে দুটো বাক্য বোঝা গেল। একদিকে হচ্ছে প্রথম বাক্যটা কি, যে গোপালহ গাং পয়োদগ্ধি, গোপালহ অজাং গ্রামম নয়তি, দুটো বাক্য। আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটা নি ধাতুর উদাহরণ দিয়ে আর একটা দুহ ধাতুর উদাহরণ দিয়ে বোঝালাম। এইবার এই দুটো কর্মের মধ্যে কর্মবাচ্যে কি হয় আমাদের? কর্মবাচ্যে হচ্ছে, সে আমরা পড়েছিলাম প্রথমা বিভক্তির ক্ষেত্রে, অভিধানন্তু প্রায়ণ তিং কৃদ্দিত সমাস। এখানে তিং অর্থাৎ লকারের দ্বারা কি হয়? অভিধান উক্ত হলে সেখানে কি হয়? উক্ত কর্মণি প্রথমা বিভক্তি হয়। মনে পড়ছে যে রামঃ রাবণম হন্তি, রামেণ রাবণঃ হন্যতে, মনে পড়ছে? তাহলে কি হলো? এখানে হন্যতে কর্মণি এক করে কর্মবাচ্যে হন্য ধাতুর যোগে কি হলো? রাবণম কর্মটা উক্ত হয়ে রাবণঃ হন্যতে, এখানে কি হলো? রাবণ হচ্ছে এখানে প্রথমা বিভক্তি হলো। তাহলে এখানে কর্মটা উক্ত হওয়ায়, অভিধানম হওয়ায়, অভিহিত হয়, অভিহিত কর্মণি প্রথমা। মনে হচ্ছে? কর্মবাচ্যে কি হয় সাধারণত? সোজা করে বোঝো, অত অভিহিত ভুলে যাও। কর্মবাচ্যে কর্মটা উক্ত হয়, উক্তে প্রথমা বিভক্তি হয়। যেমন কি, স অন্নম খাদতি তেনা অন্নম খাদ্যতে, স পুস্তকম পঠতি তেনা পুস্তকম পঠ্যতে, স প্রবন্ধম লিখতি তেনা প্রবন্ধম লিখ্যতে। মনে হচ্ছে এগুলো? কি? রামঃ রাবণম হন্তি, রামেণ রাবণ হন্যতে, কি মনে হচ্ছে না? শিশু চন্দ্রম পশ্যতি, শিশুনা চন্দ্রম দৃশ্যতে। কর্মবাচ্যে কি হচ্ছে? কর্মটা উক্ত হয়ে প্রথমা বিভক্তি যুক্ত হচ্ছে। স্পষ্ট এটা। তাহলে এই ক্ষেত্রেও তো আমাকে কর্মটা, এই যে যদি আমি করি কি, গোপালহ গোপালেন দুই হাতে, গোপালহ দুগ্ধি গোপালেন দুই হাতে, কর্মবাচ্য করলাম। এবার কর্ম তো দুটো, ভালো করে বুঝতে হবে কি প্রশ্নটা করছি এখানে। কর্ম কটা এখানে? দুটো। সামনে বসে আছো, কি কি কর্ম? হ্যাঁ, আবার উদাহরণটা বলুন।
গোপালহ হুম গাং পয় দগ্ধি। এখানে কর্ম দুটো কি কি? একটা হচ্ছে পহ। পয় মানে দুধ, আর একটা গাং। গাং। ঠিক, দুটো কর্ম। হুম। পয়টা কি কর্ম? মুখ্য কর্ম। মুখ্য কর্ম, আর এটা হচ্ছে গৌণ। গাংটা হচ্ছে গৌণ কর্ম, ঠিক কি না? হুম। তাহলে গোপালহ গাং পয়া দগ্ধি হলো আমি কর্মবাচ্যে গেলাম গোপালে না দুই হাতে, গোপালের দ্বারা দহন করা হচ্ছে। এখন কোন কর্মে প্রথম বিভক্তি হবে? এই দুই হ, এই লকারের দ্বারা অভিধান কার হবে একটা বিষয়। আবার গোপালহ গ্রামম অজাম গ্রামম নয়তি, গোপালে না নিয়তে, গোপালের দ্বারা নেওয়া হচ্ছে। এখানে দুটো কর্ম কি কি? একটা হচ্ছে গ্রামম, একটা অজাম। অজামটা হচ্ছে মুখ্য কর্ম, আর গ্রামমটা হচ্ছে গৌণ কর্ম। ঠিক, তাহলে এখানে কোন কর্মে প্রথম বিভক্তি হবে? তখন বলা হচ্ছে কি না, সোজাভাবে জানার জন্য এরপরে তাৎপর্য হবে অন্য। কি না, এখানে প্রথম বাক্যে কি ওই 12খানা যদি তখন ধাতুর যোগ থাকবে, তখন গৌণ কর্মে প্রথম বিভক্তি হবে। কোথায় হবে? গৌণ কর্ম। এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে দুহ পচ দণ্ড রুধ প্রচ চি ব্রু শ্বাস জি মন্থ মুষ, এই 12খানা ধাতুর যোগে কর্মবাচ্যের ক্ষেত্রে কোন কর্মে প্রথম বিভক্তি হবে? সবাই বুঝতে পারছো? গৌণ কর্মে। গৌণ কর্মে প্রথম বিভক্তি হবে। তাহলে কি হলো? গোপালহ গাং পয় দগ্ধি, গোপালে না দুই হাতে। এখানে গৌণ কর্ম কোনটা? গাংটা। তার প্রথমা করলে কি হবে? গোপালে না গৌ দুই হাতে। গৌ শব্দের প্রথমার এক বচনে কি আছে? গাংকে প্রথম বিভক্তি যুক্ত করলে কি হবে? কি মনে নেই? গৌ শব্দ কি? কে বলবে? দেখেছো কি অবস্থা? আরে গৌ শব্দের রূপ কি হয় বাসদেব? এখানে ইয়ে এসছো, পূজারি নিয়ে এসছো তো, বুঝতে পারছো? গৌ গাবৌ গাওয়া এমন রূপ আছে। তাহলে এখানে গৌ হবে। তাহলে কি হলো? গোপালে না গৌ দুই হাতে, আর মুখ্য কর্মটা যেমন আছে তেমন থাকবে, পয়া দুই হাতে। তাহলে কি হলো? পুরো বাক্যটা কি হলো? গৌণ কর্মে প্রথম বিভক্তি হলো কর্মবাচ্যের ক্ষেত্রে, গোপালে না গৌ পয়া দুই হাতে। ঠিক। আর নৃহি কৃষ্বহ, এই চারটে ধাতুর ক্ষেত্রে কি হবে? মুখ্য কর্মে প্রথম বিভক্তি হবে। অভিধান কার হবে? মুখ্য কর্মের অভিধান হবে। যেমন কি গোপালহ গা অজাম গ্রামম নয়তি, গোপালেন অজা গ্রামম নিয়তে। এখানে মুখ্য কর্ম কোনটা? অজাটা। গোপাল কাকে নিয়ে যাচ্ছে? ছাগলটাকে, অজাকে, অজাম। গ্রামটা হচ্ছে গৌণ কর্ম। এখানে গৌণ নৃহি কৃষ্ব, এই চারটে ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মের কিন্তু প্রথমা হবে না, মুখ্য কর্মে প্রথমা। মুখ্য কর্মে প্রথমা হবে। মুখ্য কর্ম কোনটা? অজা। তাই গোপালেন অজা গ্রামম নিয়তে, গোপালেন অজা গ্রামম হ্রিয়তে। নি হ্রি ধাতু, হ্রি ধাতুর কর্ম হচ্ছে হ্রিয়তে, নি ধাতুর কর্ম হচ্ছে নিয়তে। বহ ধাতু উই হাতে, গোপালেন অজা গ্রামম উই হাতে। ঠিক আছে? নেহি কৃষ, নেহি কৃষ কৃষ্যতে, আর বহ উই হাতে। ঠিক আছে? তা গোপালেন অজা গ্রামম নিয়তে, এই কিন্তু গোপালেন অজা গ্রামম হরিয়তে। তাহলে কি দাঁড়ালো? কর্মবাচ্যের ক্ষেত্রে দুহ প্রভৃতি 12খানা ধাতুর যোগে কোন কর্মে প্রথম বিভক্তি হবে? বলো তোমরা। গৌণ কর্মে প্রথম। অপ্রধান কর্ম বা গৌণ কর্মে, অর্থাৎ অপদিতঞ্চয় সূত্রের দ্বারা যে কর্মবিধান হয়েছে সেই কর্মে। এটা বোঝা গেল? আর নেহি কৃষ্ণ বহ, এই চারটে ধাতুর যোগে কোন কর্মে প্রথম বিভক্তি হবে? মুখ্য কর্মে। মুখ্য কর্ম, অর্থাৎ অপদিতঞ্চয় সূত্রের দ্বারা যে কর্ম হয়েছে সেই কর্মে প্রথম বিভক্তি হবে না। কর্তৃপ্সিততমম কর্ম, এই সূত্রের দ্বারা যে কর্মের বিধান হয়েছে সেই কর্মে প্রথম বিভক্তি হবে। বুঝতে পেরেছ? এখন দুটো প্রশ্ন করবো এখানে তোমাদেরকে। প্রথম প্রশ্ন হচ্ছে, বলিং বসুদাম ভিক্ষতে, বলিম বসুদাম
বলিম বসুদাম ইয়াচাতে, সোজা উদাহরণ দিই, বলিম বসুদাম যাচাতে, এর যদি কর্মবাচ্য করি রূপটা কি হবে? কে বলবে? কি হবে উদাহরণ? এর কর্মবাচ্য করলে কি হবে? প্রথমে ইয়াচ ধাতুর কর্মবাচ্য করলে কি হবে? ইয়াচ্ছেতে। কি হবে? বুঝতে পারছো? ইয়াচ্ছেতে। এখানে গৌণ কর্ম কোনটা? বলিংটা। তাহলে বলিহি ইয়াচ্ছেতে, বলিহি বসুধাম ইয়াচ্ছেতে, এরকম করে করতে হবে। অভ্যাস, বাড়িতে বারবার অভ্যাস করতে হবে। এখানে অশুদ্ধি সংশোধন আসতে পারে। কিরকম না, এখানে শুদ্ধ পদ বললো কোনটার, বাক্যটি শুদ্ধ করো বলে প্রথমে একটা বাক্য দিয়ে দিল কি না, বলিং বসুধা যাচ্ছেতে, বলিহি বসুধা বসুধাম যাচ্ছেতে, বলে হে বসুধাম ইয়াচ্ছেতে। ঠিক আছে, এরকম 3 রকম উদাহরণ দিতে পারে। এর মধ্যে কোনটা কিন্তু সঠিক উত্তর নির্ণয় করতে হবে, বা কোনটা অশুদ্ধ কোনটা শুদ্ধ এরকম ভাবে দিতে পারে কিন্তু। হ্যাঁ, যেমন যেমন প্রশ্ন আসবে তোমাদের কিন্তু সমাধান করতে হবে। আর এটা কিন্তু সম্যক জ্ঞান না থাকলে কিন্তু সূত্রটি হবে না। আজকের এই সূত্রটি কিন্তু আমি এই জন্য এভাবে করালাম। এই সূত্রটিতে দুটো জিনিস মাথায় রাখতে হবে, হচ্ছে অর্থ নিবন্ধনে সংজ্ঞা, অর্থাৎ এই 16খানা ধাতুর যোগেই যে অকথিত কর্ম হবে তা নয়, এদের অর্থযুক্ত অন্যান্য ধাতু যোগেও হবে, একটা ছোট্ট বিষয়। আর দ্বিতীয় বিষয় কি না, কর্মবাচ্যের ক্ষেত্রে কি হবে? কর্মবাচ্যের ক্ষেত্রে দুহ প্রভৃতি ধাতুর গৌণ কর্মের প্রথম বিভক্তি, আর নৃহি কৃষ ভব এই 4টে ধাতুর ক্ষেত্রে প্রধান বা মুখ্য কর্মের প্রথম বিভক্তি, মুখ্য কর্ম। ঠিক আছে, সবাই আমরা এইভাবে অভ্যাস করবো, পরে প্রশ্ন করবো আমি তোমাদেরকে। হ্যাঁ, এইভাবে একটা ক্রিটিক্যাল বিষয় আমি ধরে ধরে আলোচনা করছি তোমার এসএসসির জন্য। আগে যেমন আগের দিন অনেক রকম সঙ্গনতার শ্যাম, হ্যাঁ আমরা পড়লাম দিবাহ কারামাচা, এইসব এই সূত্র, এই প্রশ্ন, এইসব প্রশ্ন থেকে, এইসব সূত্র থেকে কিভাবে ক্রিটিক্যাল প্রশ্ন আসতে পারে আমরা পড়ে নিচ্ছি। আজকে এটা পড়লাম। সবাই অভ্যাস করো। হ্যাঁ, ঠিক আছে সবাই, মোটামুটি বোঝা গেছে?